একদিকে পরিযায়ীদের ওপর অত্যাচারের অভিযোগ, আরেকদিকে এনআরসি নোটিশ, উত্তম কুমার, ব্রজবাসী, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস, তারপরে এবার মমিনা বিবি, তিনিও তুফানগঞ্জের বাসিন্দা, তার হাতেও এনআরসি নোটিশ ধরিয়েছে অসম সরকার। উত্তমেশো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। কোচবিহারের তুফানগঞ্জের বাঁশরাজা গ্রামের বাসিন্দা মমিনা বিবি। বছর 40 আগে বিয়ে হয় অসমে। বছরখানেক সেখানে থাকার পর স্বামীকে নিয়ে তুফানগঞ্জে ফিরে আসেন। কিছুদিন পর স্বামী ছেড়ে চলে যান। পরে ফের বিয়ে করেন মমিনা বিবি। 2 ছেলে এবং বৌমাকে নিয়ে সংসার। 2024 সালের ডিসেম্বরে প্রথমবার এনআরসি নোটিশ আসে মমিনা বিবির নামে। তারপর আরও 2বার নোটিশ পান তিনি, কিন্তু অসমে গিয়ে হাজিরা দেননি। বুধবার পুলিশ তার বাড়িতে গেলে এই বিষয়গুলি প্রকাশ্যে আসে। পুলিশ এসে কি বলে? ওই যে তোমার ধরবে আর আসবে, তোমার হাজির হন না। এখানে তো আমার ভোট হয়, আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? কে কে আছে পরিবারে এখন? কে কে আছে? 2 ছেলে আছে, বউ আছে। আপনার কি অনুপ্রবেশকারী? না না, আমার তো এখানকার জন্ম, এখানকার বাসিন্দার। আমার দাদু এখানে, আমার মার জন্ম এখানে। 40 বছর 42 বছর বয়স আমার। এর আগেও কোচবিহারের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এ নিয়ে বাংলার রাজনীতি গরম। 40 বছর পর তার নামে আসাম সরকার কিভাবে এনআরসি নোটিশ করতে পারে? আসামের সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আমরা লড়াই করব। এনআরসির নাম করে ভুয়ো নোটিশ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে। সিএএ হয়ে যাওয়ার পর এনআরসির কোনো মূল্য নেই। আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আমাদেরও দেখতে হবে যে সরকারি ব্যবস্থাপনায় তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়েছে কিনা। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ ধরানো হয়। তারপর মাথাভাঙা নিশিকান্ত দাস। এবার সেই তালিকায় মমিনা বিবি। নিউজ 18 বাংলা। এবার দেখুন জ্যোতি রানী মালহোত্রা আর এক, সে কলকাতায়। শান্তা পাল বাংলাদেশের বাসিন্দা, তার দুটো আধার কার্ড, বর্ধমানের ঠিকানায় সেটা ভুয়ো ঠিকানা, আর এখানে ট্রাভেলের ব্যবসা গড়ে তুলেছিলেন। তারপরে গ্রেফতার হলেন। বিক্রমগড়ে ভাড়া আর গলফ গ্রিনে নিজের ফ্ল্যাট। তার স্বামী সেনা কর্মী। কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি মডেল শান্তা পাল। चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए। হরিয়ানার জ্যোতি মালহোত্রা ইউটিউবার, ট্রাভেল ব্লগার। আড়ালে পাকচর। পাকিস্তানে ভারতের তথ্য পাচারের অভিযোগে তাকে গত মে মাসে গ্রেফতার করা হয়। জ্যোতি মালহোত্রার মতোই কি শান্তা পালও আসলে চর? কলকাতা থেকে গ্রেফতার শান্তা। এই দেখুন বাংলাদেশি শান্তা পালের নামে ভারতের আধার কার্ড, প্যান কার্ড। শান্তা পাল কলকাতায় ক্যাব বুকিং এর ব্যবসা, থাকেন বিক্রমগড়ের ভাড়া বাড়িতে। এই ভাড়া বাড়ি থেকেই বুধবার তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। পুলিশের দাবি বাংলাদেশি মডেলের নামে মিলেছে ভারতের রেশন কার্ড, একাধিক বাংলাদেশি পাসপোর্ট,
বাংলাদেশের বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড, বর্ধমান এবং কলকাতার ঠিকানায় আধার কার্ড। কিভাবে, কার মাধ্যমে বাংলাদেশি শান্তা ভারতের পরিচয়পত্র তৈরি করলেন, কি তার উদ্দেশ্য, খতিয়ে দেখছে বলে। আমরা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে কোথায়? বাংলাদেশ ঢাকা ছিলাম। ঢাকাতে। এইখানে কতদিন আগে এসেছেন? এখানে প্রায় আমি আসছি 13-তে। 13 সালে, 2013। মানে আপনারা কে কে এসেছিলেন? আমি আসছি আর আমার হাজবেন্ড আছে। হাজবেন্ড আগে বর্ধমানে চাকরি করতেন। আমার মেয়ে একজন সেলিব্রিটি। তদন্তে পুলিশ জানতে পেরেছে বাংলাদেশের পাসপোর্ট থাকা সত্ত্বেও তা ব্যবহার করে দেশে আসেননি শান্তা। 2020-তে তার নামে ভারতের আধার কার্ড ইস্যু করা হয়। শান্তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, মার্চেন্ট নেভিতে কর্মরত। এসেছিল, ওনাকে নিয়ে চলে গেছেন, এছাড়া আর কিছু জানি না। মানে এখানে কতদিন থাকতেন? 5-6 মাস। না, উনি ওনার নাম দিয়ে শান্তাপাল বলে নাম দিয়ে থাকতেন। নাম দিয়ে থাকতেন, কাগজপত্র আপনাদের কাছে জমা দিয়েছিলেন। মানে কোনোদিন মনে হচ্ছে যে মানে এরকম জালিয়াতি করে কিচ্ছু মনে হয় কি করতেন? মানে বলেছেন কিছু না, উনি ব্যবসা করতেন, গাড়ির ব্যবসা। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার বয়রায় চাঞ্চল্যকর অভিযোগ। ইনি রকি মণ্ডল। এই রকি মণ্ডলের নামে রয়েছে এদেশের আধার কার্ড, ভোটার লিস্টেও রয়েছে নাম। এই নথিতে যাকে রকি মণ্ডলের বাবা হিসেবে দেখানো হয়েছে, অভিযোগ তিনি নাকি রকির বাবাই নন। রকি মণ্ডল নামে একজন ব্যক্তি যে বাংলাদেশ থেকে এসেছে, আয়ুব মণ্ডল নামে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে এখানে সমস্ত ডকুমেন্টস বানিয়েছে। এই রকি কোথা থেকে এলো? কে এই রকি? কারা এদেরকে পশ্চিমবাংলাতে জায়গা দিচ্ছে? পশ্চিমবঙ্গে এরা কোথা থেকে আসছে? সে রামনগর গ্রামের 109 পাটের ভোটার হয়েছে। অভিযোগ, বয়রার বাসিন্দা আয়েব মণ্ডলকে বাবা দেখিয়ে ভারতের পরিচয়পত্র তৈরি করেছেন রকি মণ্ডল। কয়েক বছর আগে আয়েব মণ্ডল মারা যান। উনাকে বাবা বানিয়ে ভোট বানিয়েছে কে? রকি মণ্ডল। রকি মণ্ডল কি আপনাদের এখানে থাকতো? না না, ওই বাড়িতে আমার শ্বশুরের সাথে দেখা করতে আসতো। আপনার শ্বশুরকে বাবা বানিয়েছে, তাই তো? হ্যাঁ। উনি এখন কোথায় আছে? আমি বলতে পারবো না কোথায় আছে। নিউজ 18 বাংলা। আর এই যে বলছিলাম শান্তা, এর শান্তার বিক্রমগড়ে ফ্ল্যাট ভাড়া আর গলফ গ্রিনে ফ্ল্যাটের মালিক। 2 বছর ধরে গলফ গ্রিনে ফ্ল্যাটে যাতায়াত। শান্তার বাবা মা থাকতেন গলফ গ্রিনের ফ্ল্যাটে। প্রায় ঝামেলা হতো বলে দাবি এলাকাবাসীর। আমাদের প্রতিনিধি রৌনকের প্রতিবেদন। কবে থেকে ছিল এখানে এরা? মনে বছর দিয়ে। মেয়েটার মা আর বাবা থাকতো। কোনোদিন দেখেছেন যাতায়াত, অন্য কেউ যাতায়াত করতো? না না, কোনো লোক যাতায়াত না না না, শুধু একটা ছেলের সঙ্গে ঘুরতো বুলেটে করে, ওইটাই। লাস্ট কবে দেখেছেন এখানে? তা মাস 3 আগে। আমরা জানতাম ভাড়াতে, কিন্তু পরে শুনলাম যে ফ্ল্যাট কিনেছে। না না, কোনো ঝামেলা অশান্তি না। ওইটা ওই রাস্তায় মায়ের সঙ্গে কোনো একটা ঝগড়া অশান্তি হয়েছিল, ওই ব্যাপারে। আর আদার্স কিছু করেছিল। এই বাড়িটা মানে বছর 2 হয়েছে কিনেছে। 2019 সালে কিনেছিল। কার ফ্ল্যাট ছিল আপনার? আমার কাকার ফ্ল্যাট ছিল। আর শান্তাপালকে দেখেছেন এখানে? আসতো, মাঝে সাঝে আসতো, কিন্তু খুব একটা থাকতো না। কে থাকতো এখানে? ওনার মা থাকতো। ওনার মাই তো বেশিরভাগ থাকতো, একাই থাকতো। উনি আসতো যেত। ওনার সাথে আসতো ওনার হাজবেন্ড, ওনার বয়ফ্রেন্ড, সেটা আমরা কেউ জানতাম না। এখন জানতে পারছি ওটা নাকি ওনার হাজবেন্ড। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি নাগরিক শান্তাপাল। বিক্রমগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নতুন ঠিকানার হদিশ মিলল 1/64 রাজেন্দ্র প্রসাদ কলোনি। গত 2 বছর আগে এখানেই এই ফ্ল্যাটটির 4 তলা কিনেছিলেন এই বাংলাদেশের মডেল শান্তাপাল, এবং এখানেই তার মা এবং বাবা থাকতো, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ঠিক যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তার থেকে 500 মিটার দূরেই তার এই বাড়ি। এবং গতকালকেও পুলিশ তাকে সঙ্গে নিয়ে এখানে এসেছিল। তারই কিছু আসবাবপত্র বাড়ির বাইরে এখনো রাখা রয়েছে। এবং তার কাছ থেকে যে ধরনের ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং একাধিক পরিচয়পত্র পাওয়া গেছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্তকারীদের সন্দেহ হচ্ছে কিভাবে তিনি এখানে এসেছিলেন। এবং সব থেকে বড় প্রশ্ন যেটা, যে এই ভুয়ো আইডি কার্ড দিয়ে কিভাবে তিনি এই বাড়ি কিনলো।
2019 সালে তিনি নাকি একজনের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন এবং এখানেই তার মা এবং বাবা বসবাস করত। সেক্ষেত্রে ভুয়ো পরিচয়পত্র দিয়ে কিভাবে এই রকম একটি জায়গায় বাড়ি তিনি কিনতে পারলেন, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ। ক্যামেরায় সনতের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা।